ফিরে আসি। ঘাস ফড়িং এর রেচন তন্ত্র। ঘাস ফড়িং এর রেচন তন্ত্র। তো দেখো, রেচতন্ত্র তার মানে কি, এখানে অবশ্যই শুধুমাত্র একটা অর্গান না, যে অনেকগুলো অঙ্গ মিলে একটা হচ্ছে তন্ত্র গঠিত হয়। এখানে হচ্ছে ধরো n সংখ্যক অঙ্গ মিলে হয়, তার মানে একটা করে তন্ত্রে যে প্রথমত থাকছে অনেকগুলো গঠন করে টিস্যু, এরপরে অনেকগুলো টিস্যু মিলে গঠন করে একটা হচ্ছে অর্গান, এরপরে অনেকগুলো অর্গান মিলে গঠন করে একটা হচ্ছে তন্ত্র, যাকে বলা হয় সিস্টেম। বলছে হলো সিস্টেম। সো এই যে রেচন তন্ত্র, এটা আমাদের মানুষের, এটা নরমালি মানুষের ক্ষেত্রে এই রেচন তন্ত্রটা বিদ্যমান আছে। মানুষের রেচন তন্ত্র। তো দেখো সেখানে আমরা কি কি পাইছিলাম। মানুষের রেচন তন্ত্রে কিডনি থাকে, এরপরে থাকে হচ্ছে ইউরেটর, এরপরে থাকে হচ্ছে মূত্রথলি, এবং ফাইনালি থাকে হচ্ছে মূত্রনালী। দেখো এই চারটা মিলে একটা সিস্টেম একই ধরনের কাজ করে। কিডনি মূত্র তৈরি করে, ইউরেটর পরিবহন করে, মূত্রথলি মূত্র জমা রাখে, মূত্রনালী মূত্র বের করে দেয়। সো চারটা মিলে একই ধরনের কাজ করে, যার কারণে এগুলোকে আমরা বলি রেচন তন্ত্র। এখন এই রেচন তন্ত্রে আমরা কি বের করে দিই? আমরা হচ্ছে মূত্র ত্যাগ করি, ধরো মূত্র। সো এর ম্যাক্সিমাম উপাদান হচ্ছে ইউরিক অ্যাসিড, এরপরে হচ্ছে অ্যামোনিয়াম, তারপরে ইউরিয়া, এবং এই টাইপের ক্রিয়েটিনিন আরো বেশ কিছু আছে, এগুলো বের করে দিই। তো এই যেগুলো বের করে দিচ্ছি, এগুলোর ম্যাক্সিমাম এবং সব কিছুই হচ্ছে আমিষ থেকে তৈরি হয়। তার মানে আমাদের দেহে যে আমিষটা আমরা খাই, তো আমিষ খাওয়ার পরে আমাদের দেহে এমন কিছু ঘটনা ঘটে যেন এই আমিষটা আমাদের কোনো একটা সিস্টেম বা তন্ত্রের মধ্যে বের করে দিতে হয়। সো নর্মালি দেখো, যখন শর্করা খাই, শর্করাতে কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন থাকে। এরপরে আমরা যখন স্নেহ খাই, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। আচ্ছা, এখানে অক্সিজেনই থাকে। আর যখন আমরা আমিষ খাই, সেই সময়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং থাকে হচ্ছে নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেনটা হচ্ছে অ্যামিনো অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকে, বা হচ্ছে তোমার ধরো অ্যামিন মূলক হিসেবে থাকে। তার মানে নাইট্রোজেন ভাঙতে ভাঙতে আমরা হচ্ছে অ্যামিন পাই। ধরো আবার পড়ছো না যে প্রায় 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিড মিলে এরা মিলে হচ্ছে কি করে? আমিষ গঠন করে। দেখো, তুমি যখন তোমার শরীর থেকে পানি আকারে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন বের হতে পারে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড রূপে বের হতে পারে। তো স্নেহর ক্ষেত্রেও তাই, এরা পানি এবং কার্বন ডাই অক্সাইড রূপে বের হতে পারে। কিন্তু আমিষের ক্ষেত্রে প্রথম তিনটা বের হলেও এই নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য, সেটা কিন্তু আর বের হতে পারে না। তার মানে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য, এটা বের করার জন্য আমাদের নর্মাল ভাবে আমরা বের করতে পারি না। সো এইটা বের করার জন্য আমরা একটা সিস্টেমের কাছে চলে যাই, যেই সিস্টেমটা হচ্ছে রেচন তন্ত্র, বা ধরো হচ্ছে রেচন তন্ত্র। এবং এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র, এটাকে বলা হয় রেচন পদার্থ। রেচন পদার্থ। সো এই রেচন পদার্থ যে তন্ত্রের মাধ্যমে বের হয়, তাকে বলা হয় রেচন তন্ত্র। তাহলে বুঝতে পারছো যে আমাদের রেচন কেন করতে হয়?
বুঝতে পারছো রেচন কেন করতে হয়? আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এখন দেখো, আমরা মানুষের রেচন তন্ত্র যখন পড়লাম তখন বেশ কয়েকটা অর্গান দেখছি, কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। তো এই ঘাস ফড়িং এর যে রেচন তন্ত্র, এরও এরকম বেশ কিছু অর্গান দরকার পড়ে। তো ঘাস ফড়িং এর রেচন তন্ত্র, তো এরা বেশ কিছু অঙ্গ নিয়ে গঠিত। যেমন ধরো হচ্ছে একদম শুরুতেই যেটা আছে, 1 নম্বরে আছে মালপিজিয়ান নালিকা। এগুলো পরে আমরা ব্যাখ্যা করতেছি। মালপিজিয়ান নালিকা, তারপরে আরো আছে হচ্ছে ইউরেটর কোষ, ইউরেটর কোষ। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে ইউরিকোজ গ্রন্থি। চার নম্বরে আছে হচ্ছে নেফ্রোসাইট। এবং 5 নাম্বার এবং সর্বশেষ এরা হচ্ছে কিউটিকল। তো এই 5টা থাকার কারণে এটাকে বলা হয় তন্ত্র। না হলে শুধুমাত্র মালপিজিয়ান নালিকার মাধ্যমে হলে এটাকে আর আমরা তন্ত্র বলতাম না। এখন এই 5টা একটু মনে রাখতে হবে আমাদের, যে ঘাস ফড়িং এর রেচন তন্ত্র কি কি নিয়ে গঠিত, এটা একটু আমরা হচ্ছে TTM টানা টানা মুখস্থ করলাম। আচ্ছা, এখন চলো এই মালপিজিয়ান নালিকা নিয়ে একটু কথা বলি। মালপিজিয়ান নালিকা, সো আমাদের যখন ঘাস ফড়িংটা দেখলাম, এটা হচ্ছে তোমার অগ্রবক, কি বলে, অগ্রপৌষ্টিক নালী, তারপর মধ্যপৌষ্টিক নালী, তারপরে এখান থেকে শুরু হয় হচ্ছে ইলিয়াম। মনে আছে আমাদের? দাঁড়াও, চিত্রটা আমি দেখাই। কোথায় গেল চিত্র? এখানে দেয় নাই। দেখো চিত্রটা একটু খেয়াল করো। আমাদের এই যে মেসেন্টেরন যেখানে শেষ হয়েছে, এটুকু হচ্ছে মেসেন্টেরন, এবং তার নিচে হচ্ছে ইলিয়াম। সো এই মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝখান থেকে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সরু নালী বের হয়েছে। তাহলে কোথায় এদের অবস্থান? মেসেন্টেরন এবং হচ্ছে ইলিয়াম, এই দুইটার মাঝখান থেকে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালী বের হয়েছে, এবং এদের কালার হচ্ছে হলুদ বর্ণ এবং প্রায় 100টি। আমরা চলো আবার হচ্ছে আমাদের জায়গাতে চলে যাই। তো দেখো, এটা হচ্ছে মেসেন্টেরন, এটা হচ্ছে মেসেন্টেরন, এবং তারপরে নিচে এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম যদি আরেকটু মোটা, এবং মেসেন্টেরন এবং ইলিয়ামের এই জায়গাগুলো থেকে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালী বের হয়, যাদের সংখ্যা প্রায় হচ্ছে 100টি। তার মানে কি, মালপিজিয়ান নালিকা এরা হচ্ছে হলুদ বর্ণের, তারপরে প্রায় 100টি, তারপর দেখো দেখা যাচ্ছে এরা কিন্তু খুবই সরু, মানে একদমই চিকন, খুবই সরু, তার মানে সূক্ষ্ম সুতার মতো, সুতার মতো। এখন দেখো এই যে নালিকাগুলোকে আমরা কেন মালপিজিয়ান নালিকা বলতেছি, দেখো আমরা পড়ছিলাম কিনা যে মালপিজিয়ান বডি মনে আছে, বা মালপিজিয়ান কর্পাসল, যখন ক্লাস 9-10-এ আমরা হচ্ছে রেচন নিয়ে পড়ি বা কিডনি নিয়ে পড়ি, তখন কিন্তু এগুলো ছিল, মনে আছে?
আচ্ছা, আশা করি মনে আছে। তো এই যে মালপিজিয়ান, এটা আসলে এভাবে আসেনি। যে বিজ্ঞানীটা আবিষ্কার করছে তার নাম অনুযায়ী এটা আসছে। বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে মার্সেলো মালপিজি। মার্সেলো মালপিজি। সো যেহেতু মার্সেলো মালপিজি আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় মালপিজিয়ান নালিকা। যেমন ধরো, যে জেলা স্কুলে পড়ে, বিজেডএস এ পড়ে, তাকে বলা হয় বিজেশিয়ান। যে ডিএমসি তে পড়ে তাকে বলা হয় ডিএমসিয়ান। তারপরে যে আইজুলে পড়ে তাকে বলা হয় আহকিয়ান। সো এরকম করে যে এই মালপিজি একটা নালিকা আবিষ্কার করছে, এই জন্য এর নাম। হ্যাঁ, আজিজুলে কি বলা হয়? আহকিয়ান মেবি বলে। আজিজুলিয়ান বলে। ও আচ্ছা, সরি, যাই হোক, আমি জানি না, আজিজুলিয়ান। আচ্ছা, হইলো, বেশি শর্ট করে ফেলছি। তারপরে এই যে ধরো যে যে নাম তার শেষে হচ্ছে জিয়ান বা ইয়ান টাইপের কিছু একটা যুক্ত করে দিয়ে সেটা নামকরণ করতেছে। তো এইভাবে বিজ্ঞানী মার্সেলো মালপিজি যখন এটা আবিষ্কার করে, তার নাম রাখার জন্য নাম দিয়ে দিল হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখন দেখো কি ঘটনাটা ঘটছে, যে এটা তো সৃষ্টি হইলো মেসেন্টেরন এবং হচ্ছে ইলিয়ামের সৃষ্টি হইল মাঝখান থেকে। বাট এটার যে বাহিরের যে প্রাচীরটা বা হিমোসিলটা, তারা তো এইভাবে আছে। এখন দেখো, এই যে যদি আমরা এখন থেকে একটা নালী বের করে নিয়ে আসি, ধরো আমরা একটা নালী বের করে নিয়ে আসি, এটা হচ্ছে হিমোসিল, এইটা হচ্ছে সে মেসেন্টেরন আর হচ্ছে তোমার ইলিয়াম, এবং এখানে একটা হলুদ নালী, এই যে ধরো হচ্ছে সেই হলুদ নালী, এবং এখানে যার মাথাটা, এখানে ধরো আরেকটা, এই হচ্ছে মাথাটা। একটু খেয়াল করো, এদের একটা মাথা এই ইলিয়াম বা হচ্ছে মেসেন্টেরনের মাঝখানে যে জায়গাটা, সেখানে উন্মুক্ত অবস্থায় আছে, এবং যেই প্রান্তটা হিমোসিল বা দেহ গহ্বরের মধ্যে আছে, সেইটা কিন্তু হচ্ছে বদ্ধ প্রান্ত। একটা উন্মুক্ত এবং একটা হচ্ছে বদ্ধ। সো দেখো, প্রথম যে প্রান্ত, যে উন্মুক্ত প্রান্ত, যেটা উন্মুক্ত প্রান্ত বা খোলা প্রান্ত, সেটা হচ্ছে পৌষ্টিক নালীর সাথে লেগে থাকে। আর যে প্রান্তটা বদ্ধ প্রান্ত, সেটা হচ্ছে হিমোসিলে থাকে। হিমোসিলে থাকে। আচ্ছা, থাকলো, ওকে, নো প্রবলেম। এখন হিমোসিলে কিভাবে থাকে? ভাসমান অবস্থায় থাকে, ভেসে ভেসে থাকে, কারণ ওদের রক্তের মধ্যে ভেসে থাকবে। এখন দেখো, এই যে রক্তের মধ্যে ভেসে থাকবে, কেন ভেসে থাকবে? তো নর্মালি যে ঘটনাটা ঘটে, এই যখন পুষ্টি উপাদানগুলো তো আমাদের মেসেন্টেরনে এসে অলমোস্ট সবগুলোই প্রায় শোষিত হয়ে যায়, মানে যে মধ্য অন্ত্রে, সেগুলোতে শোষিত হয়ে যায়। কি কি শোষিত হয়? ধরো হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারিন, এগুলো শোষিত হলো। শোষিত হওয়ার পরে কি হলো? পুষ্টি উপাদান তৈরি করলো। এখন এই যে অ্যামাইনো অ্যাসিডটা আসলো, অ্যামাইনো অ্যাসিড ছাড়া আরো বেশ কিছু যারা ক্ষতিকর দিকগুলো আছে, তো এরা তো রক্তের মধ্যে থাকলে ঝামেলা। তো এদের কি করতে হবে? আমাদের বের করে দিতে হবে। তখন কি করে? এই মালপিজিয়ান যে নালিকাগুলো আছে, তারা কি করে? এই অ্যামাইনো অ্যাসিড গুলো বা যেগুলো তোমার ক্ষতিকর বা নাইট্রোজেন ঘটিত যে বজ্রগুলো আছে, সেগুলো এ হচ্ছে পুনরায় নিজের মধ্যে শোষিত করে। করে কি করে? ইউরিক অ্যাসিড করে তৈরি করে, সে হচ্ছে আবার ইলিয়াম দিয়ে সে ফাইনালি বের করে দেয়। তার মানে কি? রক্তে প্রথমত পুষ্টি উপাদানগুলো আসে, তো পুষ্টি উপাদানের সাথে বেশ কিছু ঝামেলা মার্কা কিছু চলে আসে, যেগুলো দেহের জন্য ক্ষতিকর। তো এরা যেন দেহের ক্ষতিটা না করতে পারে, যার কারণে এই যে মালপিজিয়ান নালিকা, তারা হচ্ছে ওই নাইট্রোজেন ঘটিত যে বজ্রগুলো আছে, সেগুলোকে শোষণ করে। পুনরায় শোষণ করে তারপরে কি করে? তারা হচ্ছে ইউরিক অ্যাসিড করে, দেন সেটা হচ্ছে আমার কোথায় পাঠিয়ে দেয়? ইলিয়ামের মাধ্যমে একদম দেহের বাহিরে পাঠিয়ে দেয়। বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমরা একটু এটা গঠনটা দেখি। এই যে নালীটা, এটাকে আমরা একটু এখানে নিয়ে আসলাম। ধরো এটা হচ্ছে কি ছিল? হলুদ কালার ছিল। সার্কেল হয় না কেন? আচ্ছা, হয়েছে।
সো এটার একদম বাহিরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ভিত্তি পর্দা। সো এইটাকে বলা হয় হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। তারপরে ভিত্তি পর্দার পরে এখানে আরেকটা কোষের স্তর থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে এপিথেলিয়াম কোষ, যারা এই ভিত্তি পর্দাটা সৃষ্টি করে। বাট মাঝখানে যেটা আছে, যে যার মধ্য দিয়ে ওই ইউরিক অ্যাসিড গুলো চলে যাবে, এটা হচ্ছে ছিদ্র বা হচ্ছে কি লুমেন। সো এটাকে আমরা বললাম হচ্ছে লুমেন। লুমেন। এবং এখানে এই যে কোষগুলো থাকে, মাঝখানে যে কোষগুলো থাকে, এগুলোকে বলা হয় এপিথেলিয়াম। এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম। এবং এটা লুমেন, এবং লুমেনের মধ্যে দেখো ছাকনি টাইপের কিছু থাকে, আমাদের যেরকম নেফ্রনটা ছাকার কাজ করে, তো এদের মধ্যেও এই লুমেনের মধ্যে ব্রাশ বর্ডার বা ছাকনি টাইপের কিছু কিছু থাকে, এগুলোকে আমরা বললাম হচ্ছে ধরো ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার তারা কি করে? তারা হচ্ছে ছাকনের কাজটা করে। কি ছাকে? যে ইউরিক অ্যাসিড বা যে নাইট্রোজেন ঘটিত বজ্রটা আছে সেইটা হচ্ছে ছাকে। এই চিত্রটা তোমাদের লাগবে না, বাট তারপরে মনে রাখতে পারো, খারাপ না। আমরা চলো আরো কয়েকটা এখান থেকে দেখে আসি। যে এটা আমাদের হচ্ছে পৌষ্টিক নালী, যেটাকে ধরো হচ্ছে মধ্য অন্ত্র, এবং তারপরে এখানে হচ্ছে পশ্চাৎ বা ইলিয়াম। পশ্চাৎ অন্ত্র, এবং এইগুলো থেকে বের হয়েছে কি সূক্ষ্ম সূক্ষ্ম যে নালী, এগুলো বের হয়ে গেছে। সেগুলো আমরা একটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা একটা কাটলাম, আমরা প্রস্থচ্ছেদ করলাম, মানে এরকম একটা গলিতে পাবো, রাইট? গোল পাইলাম, তার মধ্যে এরকম আমরা বাহিরে একটা ভিত্তি পাইলাম, আবরণী কোষ পাইলাম, এবং তার মাঝখানে এরকম ব্রাশ বর্ডার থাকে। তো আমরা যখন খাবারটা খাইছি, যে কি কি খাইছি আমরা, ধরো পেটের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, এগুলো খাইছি। তো এখান থেকে সে হচ্ছে বের করে দেয়, কি কি শোষণ করে দেয়? গ্লুকোজ শোষণ করে, অ্যামাইনো অ্যাসিড শোষণ করে, ফ্যাটি অ্যাসিড শোষণ করে, গ্লিসারল শোষণ করে। এগুলো করার পরে সে দেখলো যে না, আসলে অনেক বেশি খেয়ে ফেলছে, এবং এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড বা আমিষ জাতীয় যেগুলো আছে সেগুলো ক্ষতিকর। এবং এই অ্যামাইনো অ্যাসিড বা আমিষ জাতীয় থেকে এখানে তোমার এগুলোকে আমরা বললাম হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র। সো এইগুলো আমাদের হচ্ছে এই নালীর মধ্যে দিয়ে ঢুকে ফাইনালি এদিক দিয়ে আমরা হচ্ছে বের করে দিব। এখন এই যে বের করে দেওয়া, এটা আসলে এত সহজ না। আমাদের এই যে নাইট্রোজেন ঘটিত বজ্রগুলো ছিল, কি ছিল? ধরো হচ্ছে ইউরিয়া, এরপরে কি ছিল? এরপরে হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপরে কি ছিল? ধরো হচ্ছে ইউরেট। সো এই সবগুলো মিলে আমরা বলি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র। তো এরা এই ইউরিক অ্যাসিড এইভাবে যায় না, এরা কি করে? প্রথমত ইউরিক অ্যাসিড তৈরি করে, ইউরিক অ্যাসিড। সো এই ইউরিক অ্যাসিড হিসেবে আমাদের দেহ, ওই ঘাসফড়িংয়ের দেহ থেকে বের হয়ে আসে। এটার একটা লম্বা একটা প্রসেস আছে, আমাদের বইয়ের ছকটাও দেয়া আছে, ছক বলতে গ্রাফ চিত্র যেটা, সেটাও দেয়া আছে। তো চলো আমাদের হচ্ছে বইয়ে যেটা আছে সেটা একটু আমরা একটু ব্যাখ্যা করে আসি। এখানে আমি আঁকাই, ভালো হবে মনে হয়। এইটা হচ্ছে আমাদের সেই ইলিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী, যার একটা জায়গায়, এই জায়গাটাতে হচ্ছে কি সৃষ্টি হয়েছে? আমাদের যে মালপিজিয়ান যে নালিকা, সেইটা ধরো এখানে হচ্ছে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সেই মালপিজিয়ান নালিকা। সো প্রথমত এই যেগুলো রক্তে যেগুলো ছিল, মানে হিমোসিলে যেগুলো আছে, হচ্ছে হিমোসিলা আছে পটাশিয়াম ইউরেট,
পটাশিয়াম একটু আগে দেখলাম যে ইউরেট থাকে, ইউরেট থাকে, হিমোসিলে কি আছে, পানি আছে, তারপরে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, যেহেতু এটিপি তৈরি করছে। তো এগুলো কার মধ্যে আসলো, এগুলো ওই যে ভিত্তি পর্দা তারপর ব্রাশ বর্ডার হয়ে প্রবেশ করলো হচ্ছে মালপিজিয়ান নালিকার মধ্যে, মালপিজিয়ান নালিকার মধ্যে প্রবেশ করলো। তো এগুলোকে এখন আমরা মালপিজিয়ান নালিকার মধ্যে প্রবেশ করাই দিই। এরপর পানি আসলো এবং কার্বন ডাই অক্সাইড আসলো। তো এরা এখন বিক্রিয়া করে দেখো পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তৈরি করলো পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। এই যে বাইকার্বনেট তৈরি করলো, আর কোথায় তৈরি করলো, এই মালপিজিয়ান নালিকার মধ্যে। তার মানে মালপিজিয়ান নালিকার মধ্যেই পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো। এই যে দেখো পটাশিয়াম বাইকার্বনেট। আচ্ছা পানিগুলো আমরা একটু সামনে সামনে দেই, বেশি বেশি হয়ে গেছে, একটু সরে নিয়ে আসি। পানিটা আসছিল, কার্বন ডাই অক্সাইড আসছিল এবং এখানে পাইছিলাম আমরা হচ্ছে পটাশিয়াম বাই কার্বনেট। এখন পটাশিয়াম বাই কার্বনেট না, এর সাথে কিছু পরিমাণ আগের মতো যেহেতু পানি থাকবে, তো পানি তৈরি হয়েছে, আবার সাথে হচ্ছে ইউরিক অ্যাসিডও তৈরি হয়েছে, ইউরিক অ্যাসিড। তো ইউরিক অ্যাসিডও তৈরি হয়েছে। এই যে ইউরিক অ্যাসিডটা আমরা পাইলাম, কিভাবে পাইলাম, যে পটাশিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে ইউরিক অ্যাসিড তৈরি করলো। এই ইউরিক অ্যাসিডটাই হচ্ছে আমার যে ইলিয়াম আছে তার মাধ্যমে বা পৌষ্টিক নালী আছে তার মাধ্যমে বাইরে চলে আসবে। বুঝতে পারছো এটা? এখানে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এবং পানি যেটা আছে, পানিটা আবার বাইরে চলে গেল এবং বাইকার্বনেট এরাও আবার হচ্ছে রক্তে চলে আসবে। এটা হচ্ছে রক্ত, রক্ত থেকে পটাশিয়াম ছিল, পটাশিয়াম বাইকার্বনেট বের হয়ে গেল, পানি আসছিল, পানিও চলে গেল, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে পরবর্তীতে ইউরিক অ্যাসিড তৈরি করলো। বলো এটা কি বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের প্রধান যে কাজটা, মালপিজিয়ান নালিকা, সে হচ্ছে এই কাজ করে। এখন এই মালপিজিয়ান নালিকা ছাড়াও আরো বেশ কিছু অর্গান আমরা উপরে দেখলাম যারা হচ্ছে কি করে, এই যে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। যেমন ধরো হচ্ছে যে ইউরেটর কোষ। তো ইউরেটর কোষ কি করে, যে এই যে আমাদের ঘাস ফড়িংয়ের হিমোসিলে অসংখ্য চর্বি কোষ, এই চর্বি কোষের মধ্যে কিছু কিছু কোষ হিমোসিল থেকে রেচন বজ্র গ্রহণ করে এবং যারা ইউরিক অ্যাসিডে রূপান্তরিত করে আজীবন কোষাভ্যন্তরে থেকে যায়। মানে ধরো যে আমাদের দেহে যখন মোটা হয়ে যায় তখন কি করে, যেই শর্করা গুলো আমাদের দেহে তাপ উৎপাদন করার কথা ছিল কিন্তু বেশি খাওয়ার কারণে সেগুলো হচ্ছে ফ্যাট হিসেবে জমা থাকে। তো এই যে ইউরেটর কোষ আছে, যখন দেখে এর মধ্যে রেশন পদার্থগুলো অনেক হয়ে গেছে, বের করে শেষ করতে পারতেছে না, তখন কি করে, এই যে রেশন পদার্থগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের ক্ষতিকর ছিল, তারা কি করে, এই যে রেচন পদার্থ আছে এগুলোকে ইউরিক অ্যাসিডে রূপান্তর করে এবং দেহের মধ্যে জমা রাখে, বাইর করে দেয় না। এই যে দেহের মধ্যে জমা রাখতেছে ইউরিক অ্যাসিড, তার এটাকে বলা হয় ইউরেট কোষ। তার মানে কি, এটা এটা হচ্ছে ইউরেট কোষ। দুই নম্বরে হচ্ছে ইউরেট কোষ। এরা কি করবে, এরা হচ্ছে ইউরিক অ্যাসিড দেহের মধ্যে আবন জমা রাখে, জমা রাখে। এরপরে আরেকটা দেখলাম আমরা, ইউরিকোজ গ্রন্থি।
এখন তোমরা পড়ছো কিনা জানি না আমি। তো গ্রন্থি আসলে কি কাজ করে বলো? গ্রন্থির কাজ হচ্ছে ক্ষরণ করা। ক্ষরণ করা কি ক্ষরণ করে? এনজাইম বা রস, এগুলোই তো ক্ষরণ করবে। So, গ্রন্থির কাজ ক্ষরণ করে, এবং এটা তোমরা হয়তো দশম অধ্যায়ে পড়বা। গ্রন্থি হচ্ছে একটা রূপান্তরিত রূপান্তরিত আবরণী কোষ। আবরণী কোষ। সো একটা গ্রন্থি আছে, যেই গ্রন্থির সাথে তোমার শুক্রাণু এবং তরল পদার্থ থাকে। এই যে তরল, যেটা শুক্রাণুর সাথে কিছু কিছু তরল থাকে, এটা আলাদা জিনিস। শুক্রাণুর সাথে কিছু তরল থাকে যারা শুক্রাণুকে চলাচলে সহায়তা করে, এই তরলগুলো। তো কি করে এবার, এই যে ইউরিকোজ নামে একটা গ্রন্থি আছে, যারা হচ্ছে ইউরিক অ্যাসিড ক্ষরণ করে। ইউরিক অ্যাসিড ক্ষরণ করে কার সাথে? এই যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণু যখন পুরুষ ঘাসফড়িংয়ের দেহ থেকে বের হয়ে যাবে, তখন এর সাথে কিছু পরিমাণ ইউরিক অ্যাসিডও বের হয়ে যায়। তার মানে দেখো এখানে কি পড়লাম, পুরুষ ঘাসফড়িংয়ের শুক্রাণু যখন নির্গমন হয়, তখন এর সাথে ইউরিকোজ যে গ্রন্থি আছে, সে কি কাজ করে? সে হচ্ছে ইউরিক অ্যাসিডটা এই শুক্রাণুর সাথে বের করে দেয়। বুঝতে পারলে এটা? বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা বলো তো তাহলে, স্ত্রী ঘাসফড়িংয়ের কিসের সাথে এই ইউরিকোজ গ্রন্থি ইউরিক অ্যাসিড বের করে দিবে? স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ডিম কিভাবে বের করে দিবে থেকে। ইউরিকোজ গ্রন্থি? হে হে, স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ইউরিকোজ গ্রন্থি নাই, কারণ ডিম্বাণু বের করে দিবে। ডিম্বাণু তো দেহেই থাকে না এভাবে। এই যে ইউরিকোজ গ্রন্থি, এটা শুধুমাত্র হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের জন্য প্রযোজ্য। ইউরিকোজ গ্রন্থিটা পুরুষ ঘাসফড়িংয়ের জন্য প্রযোজ্য। এরপরে দেখো, এই যে ধরো একটা ঘাসফড়িং, এ কি করে? বেশ কিছু সময় পর পর তার দেহের যে আবরণ, সেটা চেঞ্জ করে। এখন আবরণ চেঞ্জ করার সময় এই আবরণের কাছে দিয়ে, এগুলো দিয়ে সে কিছু পরিমাণ বজ্র রেখে দেয়। তো যখন আবরণটা যখন উঠে যায়, তখন সাথে সাথে দেহের বাহিরে যে বজ্রটা জমা রাখে, এটাও বের হয়ে যায়। তার মানে এর যে দেহের যে আবরণ, সেখানে কিউটিকল থাকে। যখন এই কিউটিকলটা মোচন হয় বা কিউটিকলটা পরিবর্তন হয়, তখন এর সাথে রেচন পদার্থগুলো বের হয়ে যায়। সমঝা? আশা করি এটা বুঝতে পারছো। আমরা এখানে সবই বললাম। আরেকটা আছে, সেটা হচ্ছে নেফ্রোসাইট, যারা পেরিকার্ডিয়াল সাইনাসে হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থান করে। এবং নেফ্রোসাইট মানে কি? ওই যেমন পড়ছিলাম না, নেফ্রন। সো নেফ্রন বা নেফ্রোসাইট যারা হচ্ছে রেচন পদার্থ সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। নেফ্রোসাইট কি করে? রেচন পদার্থ সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। বাকিগুলো ইউরেট কোষ আমরা পড়ছি। ইউরেট কোষ থেকে কি পড়বা? যে এখানে ফ্যাট বা চর্বি কোষ থাকে, যারা হচ্ছে এই যে ইউরিক অ্যাসিডের মাধ্যমে, ইউরিক অ্যাসিড আর ইউরেট কোষের মাধ্যমে জমা রাখে। আর কিছু লাগবে না এখান থেকে। ইউরিকোষ গ্রন্থি পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে এরা মাশরুম গ্রন্থিতে থাকে। এরপরে এরা রেচন পদার্থের সাথে ইউরিক অ্যাসিড, এই যে বলে হয় শুক্রাণু যখন বের হয়ে যায়, তখন বাইরে নিক্ষিপ্ত হয়। তার মানে শুক্রাণুর সাথে যে তরলটা থাকে, সেইটা এবার ইউরিক অ্যাসিড। তারপরে আমরা পড়লাম কিউটিকল, যারা নিম দশা বলতে আমরা বুঝাই যখন এই ঘাসফড়িং এর খোলস মোচন হয়, তখন বলা হয় নিম দশা। একটা দশা একটা মনে রাখো, যখন খোলসটা মোচনের সময় হয়, তখন পুরাতন যে কিউটিকল আছে তার নিচে যে রেচন পদার্থগুলো ছিল, সেগুলো বের হয়ে যায়। এইটা। তারপর আমরা এই যে চিত্র, আমরা এটা বুঝতে পারছি। তারপর এখানে গঠনগুলো দেয়া আছে। মালপিজের নালিকা প্রায় 25 মিলিমিটার লম্বা। এর মধ্যে এপিথেলিয়াল কোষ থাকে, ভিত্তি পর্দা থাকে, লুমেন থাকে, ব্রাশ বর্ডার থাকে, এবং এর মধ্যে হচ্ছে মাইক্রোভিলাই থাকে। ভিলাই, যে ভিলাইগুলো ছোট ছোট, ভিলাই বলতে এরকম 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 থাকে। যে ভিলাইগুলো ছোট ছোট তাদেরকে বলা হয় মাইক্রোভিলাই। কার্য পদ্ধতি এখান থেকে একটু দেখে নিবা। বলো, এটা কি তোমরা বুঝতে পারছো?
রিটন, রিটন কি বুঝতে পারছো তাহলে সবাই? কি আছে? সামিয়া বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমরা কি হচ্ছে চোখ পড়ছো? মানব দেহের চোখ পড়ছো না? সো এই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেও আমরা এখন জাস্ট চোখের কিছু যে উপাঙ্গগুলো আছে নামগুলো একটু মনে রাখবো। একদম বাহিরে যেটা দেখতে পাচ্ছো এটাকে বলা হয় কর্নিয়া। এরপরে কর্নিয়া জেন কোষ, জেন মানে হচ্ছে জেনারেট করা বা তৈরি করা, যেটা কর্নিয়া তৈরি করে তাকে বলা হয় কর্নিয়া জেন কোষ। এরপরে একটা ত্রিকোণাকার একটা কোণ আকৃতি আছে যেটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ। এরপরে আমাদের চোখে যেরকম আইরিশ আছে, এখানে হচ্ছে আইরিশ রঞ্জক থাকে। তারপরে এই যে ক্রিস্টালাইন কোণের পাশেই একটা কোষ থাকে, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ কোষ। এবং তার মাঝখানে রডের মতো একটা থাকে, এটাকে বলা হয় র্যাবডম, রড থেকে র্যাবডম। তারপরে আমাদের চোখে যেরকম রেটিনা থাকে, তো এদের এরকম রেটিনা থাকে। এবং এই রেটিনার যে কোষ তাকে বলা হয় রেটিনুলার কোষ। এবং রেটিনার যে কালো যে আবরণটা, এটা কালো দেখাচ্ছে না এখানে, অন্য একটা কালার দেখাচ্ছে, এটাকে বলা হয় রেটিনাল রঞ্জক আবরণ। নিচে থাকে ভিত্তি পর্দা, তার নিচে থাকে হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো নামগুলো আমি আবার একটু বলে দেই, এখানে জাস্ট নামগুলো মনে রাখলে তোমরা সিকিউটা লিখতে পারবা। চোখ থেকে একটা সিকিউ আসে একদম 100% শিওর। প্রথমত হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া সৃষ্টি হয় কর্নিয়া জেন কোষ থেকে, জেন মানে জেনারেট করা। তারপরে ক্রিস্টালাইন কোণ, তারপরে আইরিশ রঞ্জক, তারপরে ক্রিস্টালাইন কোণ কোষ, তারপরে রেটিনুলার কোষ, রেটিনাল রঞ্জক আবরণ, দেন র্যাপ